আগের পর্বে আপনারা শুনেছিলেন অশোক পদ্মার উপর প্রতিশোধ নিতে তার গুরুদেব ভবানী তান্ত্রিককে কিভাবে নৃশংসভাবে হত্যা করেছিল এবং পদ্মার প্রেমে প্রত্যাখ্যাত হয়ে তার ক্রোধ চরম সীমায় পৌঁছে যায়। পদ্মার উপর প্রতিশোধ নিতে উদ্যত হয় সে। আজ আমাদের সবার প্রিয় তারানাথ তান্ত্রিক কি পারবেন পদ্মার উপর ঘটে যাওয়া অমানবিক অত্যাচার থেকে পদ্মাকে মুক্ত করতে? জানতে হলে শুনুন ইমন কল্যাণ মিত্রের কলমে তারানাথ ও কর্ণগ্রাস গল্পের অন্তিম পর্ব। নিভু নিভু আগুনের কুণ্ডটায় আরও একটু ধুনো ছুঁড়ে আগুনটা একটু বাড়িয়ে দিল অশোক। আজ অমাবস্যা, চারিদিক ডুবে আছে আলকাতরার মতো অন্ধকারে। শুধু ওই ছোট্ট আগুনটাই শ্মশানের এক দিকটা সামান্য আলোকিত করে রেখেছে। অশোকের সামনে একটা 10-12 বছরের বালকের পচনশীল মৃতদেহ পড়ে আছে। বিকট দুর্গন্ধ বেরোচ্ছে সেই মৃতদেহ থেকে, কিন্তু অশোকের এখন এসব গন্ধ শুয়ে গেছে। সাধনার সময় যখন সে সেই নোংরা গণ্ডিটার ভেতর 7 দিন 7 রাত সাধনা করেছিল, তখন মল, মূত্র, মৃতদেহ, পচা মাংস এসবের গন্ধে প্রথম 2 দিন প্রায় 5-10 বার বমি করেছে সে। তাতে গণ্ডির ভেতরের গা ঘিনঘিনে পরিবেশ আরও বৃদ্ধি পেয়েছিল। কিন্তু 3 দিনের দিন থেকে সব গা সওয়া হয়ে গিয়েছিল। অশোক বালকটার মৃতদেহের দিকে তাকিয়ে থাকতে থাকতে অনুভব করে চারিদিকের বাতাস যেন ক্রমশ ঠান্ডা হয়ে যাচ্ছে। সে বুঝতে পারে নিশা আসছে। কিছুক্ষণের মধ্যেই ছোট্ট আগুনের কুণ্ডটার সামনে অমাবস্যার রাতের চেয়েও কালো শীর্ণ ভয়ঙ্কর এক নারী মূর্তি প্রকট হয়ে ওঠে। ঠান্ডা শীতল বাতাসে তার খোলা চুল কেউটের ফোনার মতো দুলছে। মুখে মৃতদেহটা দেখে ফুটে উঠছে একটা লোভী কুটিল হাসি। মৃতদেহটার দিকে ধীরে ধীরে এগিয়ে যায় নিশা। তারপর অশোকের দিকে চায়। অশোক বুঝতে পারে ওই পিশাচিনীর চাহনিতে তার জন্য বন্য ভালোবাসা ফুটে উঠেছে। একটা কাষ্ঠ হাসি হাসে অশোক। তারপর বলে, খেয়ে নাও নিশা। নিশা যেন এই কথাটাই শোনার জন্য অপেক্ষা করছিল। মুহূর্তে তার শীর্ণ দেহ থেকে একটা লকলকে দীর্ঘ জীব বেরিয়ে এসে ছেলেটার দেহটা একবার ছেটে দিল। তারপর সবেগে তার উপর ঝাঁপিয়ে পড়ে নখ দিয়ে তার বুক চিড়ে গোগ্রাসে মাংস খাওয়া শুরু করল। অশোক চেয়ে চেয়ে নিশার খাওয়া দেখতে লাগলো। একেই আজ অমাবস্যা, নিশার শক্তি প্রায় 3 গুণ বৃদ্ধি পাবে। তার উপর তাকে আজ তার সবচেয়ে প্রিয় খাদ্য কচি দেহের পচা মাংস আহার করতে দিয়েছে সে। মনে মনে একবার হাসল অশোক। আজই ভাবতে হবে পদ্মার কথা। নিশা ছিঁড়ে খুঁড়ে আজই খাক পদ্মার নরেনকে। নিশার নখের আঘাতে ফালা ফালা হওয়া ছিংড়া মাংস ছিটকে এসে লাগলো অশোকের গালে। 2 আঙুল দিয়ে সেটা মুখে চালান করে দিল অশোক। এই কামাসে তার সবই অভ্যাস হয়ে গেছে। এখন তাকে দেখে কে বলবে এই অশোক একদিন কলকাতার অফিসে কেরানিগিরি করত। প্রথম অবশ্য খুব ভয় লাগতো তার, বিশেষ করে সাধনার দিনগুলোতে। বীজ মন্ত্র জপ করতে করতে কখনো দেখতো তার সামনে দাঁড়িয়ে আছে 5-6 জন ভয়ঙ্কর দর্শন উলঙ্গ নারী মূর্তি। তাদের হাতে উন্মত্ত খড়গ, যেন এক্ষুনি তার মুন্ডটা এক কোপে কেটে নেবে, শুধু মন্ত্রের জন্য বাধা পেয়ে আছে। আবার কখনো দেখতে পেত তার দিকে ছুটে আসছে শত শত বাঘ, সিংহ, হায়না। কি বিভৎস তাদের চাহনি! একদিন তো দেখেছিল স্বয়ং গুরুদেব তার সামনে এসে দাঁড়িয়েছেন। তার মাথাটা কাটা, রক্তের ফোয়ারা বেরোচ্ছে কাটা মাথা থেকে, আর মাথাটা ধরা আছে তাঁরই 2 হাতে। ভয়ে চোখ বুজে আরো জোরে জপ করা শুরু করে দিয়েছিল অশোক। একটু পর মিলিয়ে গিয়েছিল সেই মূর্তি। তবে এই ঘটনার প্রায় 1-1.5 মাস পর, যখন প্রথম যেদিন নিশা তার সামনে দেখা দিল, সেদিনের তুলনায় এগুলো কিছুই না। এর আগে সে শুধু নিশার কণ্ঠই মাঝে মাঝে শুনতে পেত নিজের কানে। বুঝতে পারত তার ভয়ের জন্যই সে সম্পূর্ণভাবে সাধনায় সিদ্ধি লাভ করতে পারছে না। মনের জোরে ধীরে ধীরে ভয় কাটাতে শুরু করে সে। তবে প্রথম দিন নিশাকে দেখে প্রায় ভিড়মেই খাচ্ছিল অশোক।
নিশা বুকের রক্ত জমিয়ে দেওয়া কণ্ঠে হাসতে হাসতে বলেছিল, যদি ফিরমি খাবে তাহলে ডাকো কেন? কোনোভাবে অশোক বলেছিল, আমাকে কৃপা করো। নিশা তার কাছে এসে বলেছিল, বেশ, কি চাও তুমি? আমার এক শত্রু আছে, তুমি তার জীবন শেষ করে দাও। যত রকম মানসিক শারীরিক যন্ত্রণা দেওয়া যায় সব দিয়ে তুমি তাকে হত্যা করো। ফ্যাসফ্যাসে কণ্ঠে নিশা বলল, অশোক আমাকে যখন ডেকে এনেছে তার মানে আজ থেকে তুমি আমার স্বামী, আমার প্রভু। তুমি যা আদেশ করবে তাই আমি পালন করব। তবে তার আগে আমাকে খেতে দাও, বহুদিন কিছু খাইনি। কথা না বাড়িয়ে ঘটিতে রাখা গুরুদেবের পচা ঘিলু আর রক্তটা নিশার দিকে বাড়িয়ে দিয়েছিল অশোক। এক নিঃশ্বাসে সেটা খেয়ে নিয়েছিল নিশা। গাটা গুলিয়ে উঠেছিল অশোকের। বহু কষ্টে নিজেকে সামলেছিল সে। তারপরে কিছুক্ষণ কথা চালায় নিশার সাথে। নামটাও সে সময়ই তাকে দেয়। বুঝতে পারে নিশারও এই নাম বেশ পছন্দ হয়েছে। এরপর থেকেই প্রায়ই কানে ফিসফিস করে নিশার কথা শুনতে পেত অশোক। কখনো নিশা তাকে তার জন্য আধপোড়া মৃতদেহ জোগাড় করতে বলতো, আবার কখনো তাকে নিজেই সেই মৃতদেহ তার সাথে খেতে বলতো, কখনো তার সাথে নাচ করতে বলতো। অশোক বুঝতে পারত এগুলোই নিশার প্রেমের মাধ্যম। আস্তে আস্তে ভয়টাও কেটে গিয়েছিল অশোকের। তারপর একদিন তাকে নরেনের পরিচয় দিলে নিশা ছুটে গিয়েছিল হাওয়ার গতিতে। পরের দিন তার কানে ফিসফিস করে সব জানিয়েছিল। আনন্দে নেচে উঠেছিল অশোকের বুক। অদ্ভুত ব্যাপার, নিশা কিন্তু কখনো কেন সে নরেনকে মারতে চায় সেটা জিজ্ঞাসা করেনি, কিছুই জিজ্ঞাসা করেনি। সে শুধু বিনা বাক্য ব্যয়ে হুকুম পালন করে চলে। একটা শব্দ কানে যেতে চিন্তার জটটা ছিন্ন হলো অশোকের। চেয়ে দেখল পুরো দেহটা শেষ করে নিশা ছেলেটার মাথাটা ভেঙে ভেঙে খাচ্ছে। কিছুক্ষণের মধ্যে সেটাও উদরস্থ করল সে। ওড়ে থাকলো কিছু রক্তমাখা হাড়গোড় আর পচা মাংসের টুকরো। নিশা এইবার উঠে এগিয়ে আসতে থাকলো অশোকের দিকে। অশোক জানে এবার কি হবে। তাকে দেখা দেওয়ার প্রায় পরের দিন থেকেই প্রায় রোজই তার আর নিশার সঙ্গম হয়। কিন্তু এই সঙ্গমে নিশাই বলতে গেলে তার শরীর ভোগ করে। অশোক জানে নিশার কাম পিপাসা মেটানোর ক্ষমতা তার নেই। হাজার হলেও সে তো আর পিশাচ নয়। পিশাচিনীর কামাগ্নি সে কিভাবে শান্ত করবে? প্রথম প্রথম তার খুব অস্বস্তি হতো, ভয়ও লাগত। নিশার শরীরটা অদ্ভুত রকম খসখসে আর ঠান্ডা, ঠিক যেন কোনো সরীসৃপ। তবে এখন সে অভ্যস্ত। এখন সে বৃহৎ কামাগ্নির মধ্যে নিজেকে সঁপে দিয়ে নিজেও কিছুটা শারীরিক সুখের সন্ধান করে। নিশা নরেনের কাছে যাওয়ার পর মাঝে মাঝে সে ভাবে এসব করে আদৌ কি কোনো লাভ কিছু হচ্ছে? পদ্মাকে ভুলে গিয়ে সে তো চাইলেই চাকরিতে থেকে জীবনটা সুখে কাটাতে পারত। কলকাতার সুন্দরী কোনো মেয়ের সাথে তার হয়তো বিয়েও হতো। তার বদলে সে আজ এই শ্মশানে বসে মরা খেয়ে পিশাচিনীর সাথে রোজ যৌন সঙ্গম করছে। কিন্তু পরক্ষণেই আবার বুকের মধ্যে জমে থাকা প্রতিশোধের আগুনটা ঘনঘন করে জ্বলে ওঠে। পদ্মা তাকে অপমান করেছে। নরেন তাকে দুয়ো দেখিয়ে পদ্মাকে বিয়ে করে ঘর করছে। তাদের জীবনে সে শান্তি আসতে দেবে না। পদ্মা থাক নরেনকে নিয়ে, তবে এখানে নয়, স্বর্গে এক পৈশাচিক আনন্দে নিজের মনেই হাসতে থাকে সে। নিশা এগিয়ে এলো অশোকের কাছে। ধীরে ধীরে নিজের দেহের স্বল্প বসন খুলে ফেলল। তারপর
ঘোর অমানিসার রাত্রে শ্মশানে পৃথিবীর আদিমতম সুখক্রিয়া শুরু হলো। নিশার নখের আঁচড়ে ক্ষতবিক্ষত হয়ে যেতে লাগলো অশোকের পিঠ, বুক। তার দীর্ঘ জীব ক্রমাগত স্পর্শ করে চলেছে অশোকের প্রতিটা অঙ্গ। অশোক যেন আজ কোনোভাবেই নিশাকে শান্ত করতে পারছে না। অশোকের একটু ভয় হলো, নিশা যেরকম মূর্তিতে আছে, কিছুমাত্র ভুল হলে ও তো তারই গলা আগে কামড়ে ধরবে। কিন্তু একবার তো ঝুঁকি তাকে নিতেই হবে। আর কতদিন এভাবে সহ্য করে চলবে এসব? সমস্ত চিন্তা ঝেড়ে ফেলে সঙ্গমরত অবস্থাতেই অশোক পদ্মার কথা ভাবতে লাগলো। পদ্মার বিয়ের দিন খিড়কির দরজা দিয়ে আসার কথা, তার হাসি, অশোককে করা প্রশ্ন, আবার ছাদে নাটক করা, বন্ধুত্ব, সব ভাবতে লাগলো অশোক। বিশেষ করে পদ্মা যতগুলো কথা বিয়ে থেকে ওকে জিজ্ঞাসা করেছিল, সেগুলো আরও জোর দিয়ে ভাবতে লাগলো অশোক। ধীরে ধীরে খেয়াল হলো নিশার গতি কমে আসছে। হঠাৎই প্রতিক্রিয়া বন্ধ করে শটানোকে প্রশ্ন করলো নিশা, কার কথা ভাবছো তুমি? ভয় পেল না অশোক। এই দিনটার জন্য এতদিন ধরে নিজেকে প্রস্তুত করেছে সে। শান্ত গলায় বলল, কই, কারো কথা ভাবিনি তো। একটা রক্ত জল করা ফ্যাসফ্যাসে স্বর বেরিয়ে এলো নিশার গলা থেকে। আমাকে মিথ্যে বলো না, ভুলে যেও না আমি মানুষ নই, আমি মন পড়তে পারি। আসলে তুমি একটু পরই নরেনের কাছে যাবে। ওই নরেনের স্ত্রী পদ্মা, তার কথাই মনে এসেছিল। ও আমার ছোটবেলার বন্ধু ছিল, কিন্তু ওর স্বামীটা। পদ্মা তোমায় ভালোবাসে? কোনো রকম আগ্রহ না দেখিয়ে অশোক বলল, হ্যাঁ বাসে তো। ওই নিয়েই তো ওর স্বামীর সাথে রোজ ঝামেলা হয়। বিয়ের পরও আমার কাছে আসতে চায়। এদিকে ওর স্বামী আমাকেই দোষী ভাবছে, সব সময় অপমান করে, সব সময়। ওই জন্যই তো আমি ওকে শেষ করতে চাই। পদ্মা তোমায় ভালোবাসে, আমাকে আগে বলনি কেন? কি হবে ওই মাগির কথা ভেবে? ওর স্বামী আমার শত্রু। তুমি ওকে মানলেই আমি খুশি, ব্যাস। তুমি এসো নিশা। অশোক নিশাকে নিজের কাছে টানতে গেলে নিশা হাতটা সরিয়ে দিল অশোকের। তারপর একটা হাড় হিম করা হাসি হেসে বলল, আমি থাকতে তোমাকে মনে মনে আর এক নারী ভালোবাসবে, সে আমি কি করে হতে দিই? তুমি নরেনকে মারতে চাও, আমি আজ নরেনকে মারব, তার সাথে পদ্মাকেও। সঙ্গে সঙ্গে নিশার শরীরটা অদৃশ্য হয়ে গেল। শুধু একটা কণ্ঠ ফিসফিস করে অশোকের কানে বলল, আমি ছাড়া তুমি আর কারো নও, এটা মনে রেখো। একটা ঝোড়ো হাওয়া বয়ে গেল শ্মশান দিয়ে। অশোক একটা দীর্ঘশ্বাস ফেলল। তার এতদিনের অভিনয়ের অভ্যাস আজ শেষ অবধি সফল হলো। নিশা নরেন আর পদ্মাকে হত্যা করতে চলেছে। একটা কুৎসিত হাসি হেসে উঠল অশোক। আজ তার সাফল্যের দিন। কালই পদ্মা আর নরেনের ছিন্ন ভিন্ন দেহর খবর নিয়ে হাজির হবে নিশা। অশোক মনে মনে একবার গর্ব অনুভব করল। তার অভিনয়ে ভূতদর্শী পিশাচিনীকেও ধোঁকা দিয়েছে। অবশ্য খুব মিথ্যা কথা বলেনি সে। নরেন সত্যি 2-3 বছর আগে রাস্তাঘাটে তাকে পদ্মার ব্যাপারে কথা বলতে দেখে বেশ অপমান করেছিল। তাই নিশা তার মনে পড়লেও তখনের সেই দৃশ্যের ভাবনাগুলো তারই সত্যতা প্রমাণ করত। মরার খুলিতে রাখা মদটা এক নিঃশ্বাসে খেয়ে ফেলল অশোক। আজ অনেক দিন পর শান্তিতে একটু ঘুমোবে সে। কাল পদ্মা আর নরেনের মৃত্যুর খবর শুনে 2 দিন পর বাড়ি ফিরবে। তারপর বারাণসী বা কামাখ্যা গিয়ে কোনো তান্ত্রিকের কাছে নিশাকে তুলে দিলেই ব্যাস, তার কাজ শেষ। বাকিটা সারা জীবন আবার চাকরি করে, বিয়ে করে বুক ফুলিয়ে ঘুরবে সে। সব পরিকল্পনাই তার করা আছে, এখন শুধু সময়ের অপেক্ষা।
এইসব কথা ভাবতে ভাবতে এক পরম শান্তিতে চোখটা বুজে এলো অশোকের। মেডিকেল কলেজের সামনে এসে আকাশটা দেখে চমকে গেল পদ্মা। পুরো আকাশটা অমাবস্যা হওয়া সত্ত্বেও কয়েকটা হালকা নীল ঘূর্ণিতে ঢেকে যাচ্ছে। তার সাথেই যেন এক অস্বস্তি রকম ভারী হয়ে আছে পাশের বাতাস। চারিদিকে একবার চেয়ে দেখল পদ্মা। এই জনবহুল রাস্তায় এখন রাত 9টা মতো বাজে। অনেকেরই তো থাকার কথা, কত ঘোড়ার গাড়ি যায় এই সময় এখান দিয়ে। তাহলে আজ এমন চারিদিক খাঁ করছে কেন? পদ্মা ঠাকুরমশাইয়ের দিকে চাইলে ঠাকুরমশাই ওর মনের অবস্থাটা বুঝে বললেন, ভয় পাচ্ছ মা? ভয় পেও না, এই সবই ওই পিশাচিনীর মায়া। তার শক্তি আজ বহু গুণ বৃদ্ধি পাবে। সে আসছে তোমাদের হত্যা করতে। মাকে ডাকো মা, মাকে ডাকো। পারলে তিনিই পারেন সব রকম অশুভ শক্তির হাত থেকে রক্ষা করতে। হঠাৎই পদ্মা দেখল চণ্ডীদা এগিয়ে আসছে তার দিকে। চণ্ডীদা কাছে আসতে পদ্মা বলল, চণ্ডীদা, ওদিকে সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ মা, হ্যাঁ। তোমার আসতে দেরি হচ্ছে দেখে তোমার শ্বশুরমশাই একটু চিন্তা করছিলেন। আমি জানিয়েছি তুমি বোধহয় কর্তা বাবার সাথে বাড়ি গেছো। এরপর চণ্ডীদা ঠাকুরমশাইকে দেখে বলল, ইনি কে মা? ইনি মন্দিরের ঠাকুর মশাই। নরেনকে মায়ের ফুল দিয়ে আশীর্বাদ করতে এসেছেন। ও আচ্ছা আচ্ছা, পেন নাম ওই ঠাকুর মশাই। পদ্মা, আমি আজ আসি তাহলে। আজ থাকতাম, কিন্তু তোমার বাবা চিন্তা করবেন। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এদিকে সব খবর গিয়ে তাকে জানাতে হবে। এখন বেরোলে আশা করি রাতের শেষ রেলগাড়িটা পেয়ে যাব। আসি মা। চণ্ডীদা ঠাকুরমশাইকে আর একবার প্রণাম করে বেরিয়ে গেল। পদ্মা হাসপাতালের ভেতর ঢোকার উপক্রম করলে ঠাকুরমশাই বললেন, দাঁড়াও মা, আগে তোমার আর আমার গাত্রবন্ধন করতে হবে। গাত্রবন্ধন ছাড়া পিশাচিনীর সামনে যাওয়াটা ঠিক হবে না। নিচের মাটি থেকে এক খাবলা মাটি তুলে ঠাকুরমশাই মন্ত্রপাঠ শুরু করলেন। সর্বঙ্গে মে আরেস্টাজ আরেস্টাজ রুক্ষ রুক্ষ সর্বতা ওম ফট। এরপর ঝোলা থেকে জল বার করে তা পদ্মার মাথায় ও কিছুটা নিজের মাথায় ছিটিয়ে দিয়ে তিনি বললেন, এবার চলো মা, পিশাচিনীর বাবারও ক্ষমতা নেই তোমাকে স্পর্শ করে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে পদ্মা কাঁপা কাঁপা গলায় ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করল, বাবা বাবা, চারপাশটা এত চুপচাপ কেন? অন্যদিন তো এখানে কত বাতি জ্বলে, কত হাসপাতালের লোক দৌড়াদৌড়ি করে। সবাই কোথায় আজকে বাবা? পাহারাদারগুলোকেও তো দেখতে পাচ্ছি না। এই ঘরটায় তো শিশুদের কত কান্না কণ্ঠ শুনতে পাই। আজ কেন সেগুলো কিছুই শুনতে পাচ্ছি না বাবা? ঠাকুরমশাই গম্ভীর কণ্ঠে বললেন, কাল রাত্রি কাকে বলে জানো মা? কি বললেন বাবা? তারানাথ মৃদু হেসে বললেন, কোনো অশুভ শক্তি যখন নিজে থেকে কাউকে হত্যা করতে চায় তখন তার জীবনে কাল রাত্রি নিয়ে আসে। মানে যাকে সে হত্যা করবে সেটাই তার জীবনের শেষ রাত্রি। সেই দিন সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন বা যে প্রান্তেই যাক না কেন, তাকে সে ঠিক হত্যা করবেই। কাল রাত্রিতে সেই অসহায় মানুষ কারো সাহায্য পায় না, কোথাও পালাতে পারে না। পূর্ণিমার রাত ও আঁধারে ঢেকে যায়, চারিদিকে এক ভ্যাপসা গুমোটে ভরে ওঠে। আজ নরেন নয় মা, আজ তোমার জীবনে কাল রাত্রি নিয়ে উপস্থিত হয়েছে ওই হতভাগী। আমার অনুমান আজ সে অশোকের ফাঁদে পা দিয়ে প্রতিহিংসা চরিতার্থ করতে তোমাকে হত্যা করতে আসছে। আজ এই হাসপাতালের সবাই অঘরে ঘুমিয়ে আছে, হাজার ডাকলেও তারা কেউ উঠবে না মা।
মা মহামায়াকে ধন্যবাদ দাও যে ঠিক সময় তোমার বাবার চিঠি তোমার কাছে এসেছিল আর তুমি আমার কাছে গিয়েছিলে। পদ্মা বলল, আমি মরতে ভয় পাই না বাবা, কিন্তু হারাতে ভয় পাই। আপনি যেভাবেই হোক নরেনকে রক্ষা করুন, রক্ষা করুন ওকে। তোমার এই স্বামীর প্রতি অটল ভালোবাসায় আমি বড় প্রীত হলাম মা। আমি প্রাণ থাকতে তোমার আর তোমার স্বামীর কোনো ক্ষতি হতে দেব না। এখন চলো চলো, আমাকে নরেনের ঘরের দিকে নিয়ে চলো। পদ্মা ঠাকুরমশাইকে নিয়ে নরেনের ঘরের সামনে এসে দেখল অন্ধকার যেন আর একটু বেশি গাঢ় হয়ে আছে। বাইরের লোহার চাকাওয়ালা খাটগুলো ঠাহর করা যাচ্ছে না ভালো করে। গাঢ় অন্ধকারে চোখ দুটো একটু ধাতস্থ হয়ে এলে কিছুটা দূরে বারান্দার মেঝেতে 4টে ছায়ামূর্তিকে শুয়ে থাকতে দেখে প্রথমে সে একটু ঘাবড়ে গেলেও পরক্ষণেই বুঝতে পারল ওরা তারই শ্বশুর বাড়ির লোকেরা। তাদেরকে ডাকতে যেতে ঠাকুরমশাই বাধা দিয়ে বললেন, ওনাদের ডেকে লাভ নেই মা। আজ রাতে 1000 চেষ্টা করলে ওনারা ঘুম থেকে উঠবেন না। তোমাকেই সেই পিশাচিনীর মোকাবিলা করতে হবে মা। মায়ের নাম নিয়ে নরেনের ঘরে চলো মা, আমি আছি সাথে, চলো। পদ্মার এবার ভয় করতে শুরু করেছে। এতদিন সে নিশ্চিত ছিল না যে নরেনের উপর কোনো অশুভ শক্তির ছায়া পড়েছে কিনা, কিন্তু এখন তো সে নিশ্চিত। কিভাবে মোকাবিলা করবে ওই শক্তিশালী কুহুকিনীর? আর তার উপর সে, ওই কথাটা তো স্বয়ং ঠাকুরমশাইও জানেন না। একটা জোরে নিঃশ্বাস নিয়ে মনের সব সংশয়কে দূর করল পদ্মা। তার মধ্যে জেগে উঠল এক ক্রোধাগ্নি যা সমাজের ভয়ে চাপা ছিল এতদিন। ওই পাষণ্ড অশোক এতদিন ধরে তার স্বামীকে তিলে তিলে কষ্ট দিয়েছে, পিশাচিনীকে পাঠিয়ে নোংরা করতে চেয়েছে তার স্বামীকে। নরেন চূড়ান্ত মানসিক কষ্ট সহ্য করেও নিজের চরিত্রে দাগ আসতে দেয়নি। এবার তার পালা। আজ সে ওই পিশাচিনীর সম্মুখীন না হলে তার ভালোবাসা হেরে যাবে, নরেন হেরে যাবে। সম্মুখীন তাকে হতেই হবে। সাথে আছে ঠাকুরমশাইয়ের মতো এমন তেজস্বী একজন পুরুষ। দেখা যাক কে জেতে, অশোকের কুটিল চক্রান্ত নাকি এক নারীর ভালোবাসা। একটা হাত শক্ত করে মুঠো করে আর একটা হাতের হ্যাঁচকা টানে নরেনের ঘরের দরজাটা খুলে ফেলল পদ্মা। খুলতেই একটা মোটকা গন্ধ এসে ঝাপটা মারল তার নাকে, ঠিক যেন কোনো এক বন্য জন্তু ঘরে বসে আছে। ঠাকুরমশাই অবধি ওই গন্ধে নাক উঁচকে ফেললেন। ঘরে কেবল একটা ছোট কেরোসিনের টেবিল ল্যাম্প জ্বলছে। সেই আলোয় দেখা যাচ্ছে শীর্ণ দেহের নরেন শুয়ে আছে নিজের বিছানায়, মুখটা অন্যদিকে ঘোরানো। এই কদিনই তার শরীরটা একেবারে শুকিয়ে গেছে। পদ্মা আর এক পা এগিয়ে যেতেই এক বিকট কণ্ঠে খ্যাক খ্যাক করে হেসে উঠল নরেন। এই অন্ধকার পরিবেশের সেই হাসি যে কোনো সাহসী যুবকের বুকের রক্ত জমিয়ে দিতে পারে। নরেন ধীরে ধীরে তার মুখটা এবার এদিকে ফেরালো। সঙ্গে সঙ্গে ভয়ে বিস্ময়ে বুকটা ছ্যাঁত করে উঠল পদ্মার। এ কি সত্যিই তার নরেন? নরেনের চোখের জায়গায় কালো মণি বলে কিচ্ছু নেই, পুরোটাই সাদা। কেরোসিনের আলোয় চকচক করছে সেই সাদা অংশ। নরেনের রক্ত কমে যাওয়ায় ওকে 1 বোতল রক্ত দেওয়া হচ্ছিল সকাল থেকে। নরেন এখন সেই বোতলটা লোহার দণ্ড থেকে বার করে ঢকঢক করে পান করছে। তার 2 ঠোঁট দিয়ে বেরোনো রক্তের ধারা ভাসিয়ে দিচ্ছে তার নগ্ন বুক পেট। পদ্মা কোনোভাবে বলল, কে কে তুই? একটা ঘষ ঘষে নারী কণ্ঠ বেরিয়ে এলো নরেনের গলা থেকে। আমি তোর জম। নিতে এসেছিলাম তোর বরকে, কিন্তু আজ তোকে আর তোর বরকে দুজনকেই একসাথে নিয়ে যাব। আজ বুঝবি নিশার সঙ্গীর দিকে নজর দিলে তার কি হাল হয়।
তোমার সঙ্গীর প্রতি আমার বিন্দুমাত্র আগ্রহ নেই, বরং সেই আমাকে এতদিন ধরে বিরক্ত করে এসেছে। এমনকি চুপ কর নষ্ট মেয়ে। এক বাজখাই চিৎকারে মাঝপথেই বন্ধ হয়ে গেল পদ্মার কথা। আমি তার মন পড়েছি, আমাকে মিথ্যা কথা বলে পার পেতে পাবি না। এখনই তোর চোখের সামনে তোর সোহাগকে মারবো। দেখ দেখ ভালোবাসার মানুষকে পরপারে যেতে দেখতে কেমন লাগে। আবার এক ভয়ঙ্কর হাসি হাসতে লাগলো নিশা। নরেনের 2 হাত উঠে আসতে লাগলো তার গলার কাছে। ব্যাপারটা বুঝতে আর এক মুহূর্তও দেরি হলো না পদ্মার। একটা বেদনাময় চিৎকার বেরিয়ে এলো তার গলা থেকে। পিশাচিনীর ক্ষণক্ষণে হাসির মধ্যে অস্ফুটভাবে একবার শোনা গেল নরেনের গলা। তুমি পালিয়ে যাও এখান থেকে, আমি মরবই, তুমিও মরে যাবে। পালাও পদ্মা, পালাও। নরেনের 2 হাত ক্রমশ চেপে বসছে তার গলাতে। আবার শোনা গেল নিশার কণ্ঠ। আজ কাল রাত্রি নেমে এসেছে তোর বউয়ের জীবনে, ও কোথাও পালাতে পারবে না, কোথাও না। যন্ত্রণায় ক্রমশ বিকৃত হয়ে যাচ্ছে নরেনের মুখ। নরেনের 2 সাদা হয়ে যাওয়া চোখ দুটো বলের মতো বেরিয়ে আসছে। পদ্মা আর এই দৃশ্য সহ্য করতে না পেরে 2 হাতে মুখ ঢাকতে যাবে, ঠিক তখনই পেছন থেকে একটা তৃপ্ত কণ্ঠস্বর ভেসে এলো। নমঃ কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম কাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আরুদ্ধারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে। কণ্ঠস্বর শুনে চমকে উঠল নিশা। ঘরে ঢুকেছেন এক দীর্ঘদেহী বৃদ্ধ। অবাক হয়ে গেল নিশা। তার মায়া কাটিয়ে এখানে এলো কি করে? ঠাকুরমশাই আরো জোরে জোরে এক হাতে রুদ্রাক্ষের মালা জড়িয়ে মন্ত্রোচ্চারণ করতে লাগলেন। এইবার আর্তনাদ করে উঠল নিশা। তার সকল শরীর যেন জ্বলে যাচ্ছে ওই পবিত্র মন্ত্রের প্রতিটা শব্দোচ্চারণের সাথে সাথে। তার শক্তি যেন ক্রমশ দুর্বল হয়ে আসছে ওই বৃদ্ধের সামনে। পদ্মা লক্ষ্য করল টেবিল ল্যাম্পের মৃদু আলোয় এবার একটু একটু করে লক্ষ্য করা যাচ্ছে নরেনের মনির কালো রং। ঠিক এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল সে। ট্রাম গাড়িতে আস্তে আস্তে ঠাকুরমশাই তাকে বলেছিলেন, মা, আজ মধুসুন্দরী দেবীর কৃপা হলে আমি তোমার স্বামীকে ওই পিশাচিনীর কোপ থেকে রক্ষা করতে পারবো, কিন্তু ওই শয়তানি যতক্ষণ তোমার স্বামীর দেহে থাকবে ততক্ষণ আমি ওর ওপর কোনো শক্তি প্রয়োগ করতে পারবো না। নরেনের দুর্বল শরীর আমার শক্তির তেজ নিতে পারবে না। মন্ত্র একবার শুরু করলে মাঝপথে আমি তা থামাতে পারবো না। আমি মন্ত্র দিয়ে পিশাচিনীর শক্তিকে আটকাতে পারবো শুধু যখন দেখবে আমার মন্ত্রের প্রভাবে পিশাচিনী দুর্বল হয়ে পড়েছে, নরেনের স্বাভাবিক অবস্থায় ধীরে ধীরে ফিরে আসছে, তখন মনোবল বাড়িয়ে তুলবে নরেনের। আত্মবিশ্বাসী সবল মনে পিশাচিনী বাসা বাঁধতে পারে না, তাকে বেরিয়ে আমার সামনে আসতেই হবে। নরেনকে নিজে থেকেই তার মনকে সবল করতে হবে, যেখানে তুমি সাহায্য করবে। এই পিশাচিনীকে মস্তিষ্ক থেকে বার করার এই ভিন্ন আর অন্য কোনো উপায় নেই। ঠাকুরমশাইয়ের কথাগুলো তখন মন দিয়ে শুধু শুনছিল পদ্মা। তারানাথের কণ্ঠর পাশাপাশি এবার তার গলা ভেসে এলো। নরেন, নরেন, আমার কথাটা শোনো। তুমি শুধুমাত্র আমাদের গায়ের নয়, আশেপাশে 10 গায়ের মধ্যে সেরা লাঠিয়াল। ভালোবেসে বিয়ে করেছিলে তুমি আমাকে নরেন। এভাবে আমাকে একা ফেলে তুমি কিছুতেই যেতে পারো না। কেউটে চবল কেউ যে ছেলেটা হাসি মুখে ছিল, যার এত মনের জোর, একটা নোংরা মেয়ের ক্ষমতা নেই তাকে দুর্বল করার। নিজের মনকে শক্ত করো নরেন, নিজের মনকে শক্ত করো। নরেনের শরীর আস্তে আস্তে কাঁপতে শুরু করেছে।
প্রবল যন্ত্রণায় লাল হয়ে যাচ্ছে তার মুখ। ঠাকুরমশাইয়ের মন্ত্রোচ্চারণ আরো জোরে চলতে লাগলো। পদ্মাও থামল না, বলে চলল, শোনো নরেন, কারুর কথা তুমি শুনবে না। কে বলে তুমি কাপুরুষ? আমার বাপকে জমের মতো ভয় পায় গ্রামের লোক। ইংরেজ পুলিশের মাথা ফাটিয়েছিলেন তিনি। তুমি তার সামনে গিয়ে বুক ফুলিয়ে বলেছিলে, মনে আছে তোমার? কি বলেছিলে সেদিন তুমি? তুমি তুমি বলেছিলে যে তুমি তার মেয়েকে বিয়ে করতে চাও। আমাকে বিয়ের কথা বলেছিলে তুমি নরেন। আর এখন তুমি জমিদার বাবুর ডান হাত। সেই তুমি ওই পিশাচিনীর কথায় নিজেকে দুর্বল ভাবছো। এটা তোমাকে মানায় না নরেন। নিজেকে কাপুরুষ ভেবো না, তুমি কাপুরুষ নও। এইবার নরেনের যন্ত্রণা ক্লিষ্ট কণ্ঠস্বর শোনা গেল, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা তুই আমার মাথা থেকে। শুনবো না আমি তোর কথা, শুনবো না, শুনবো না, শুনবো না, বেরিয়ে যা। পদ্মা এক মুহূর্ত চুপ করল। নরেন নিজের দু কানে হাত চেপে কাঁপতে কাঁপতে বসে পড়ল মাটিতে। তার মুখ দিয়ে একটা কথাই বেরিয়ে আসতে থাকলো, না না, তুই মিথ্যে বলছিস নরকের কীট। আমি ক্লিব নই, আমি পুরুষ। আমি ক্লিব নই। তোর সাথে সঙ্গম করিনি বলে কি বলছিস তুই আমায়? হ্যাঁ, মরে গেলেও তোর মতো এক কুহকিনীকে আমি স্পর্শ অবধি করবো না। ক্লিব নই, আমি ক্লিব নই। আমি আমি পুরুষ, আমি পুরুষ, আমি পুরুষ, আমি পুরুষ, পুরুষ। এইবার এক পা এগিয়ে গেল পদ্মা। দৃঢ় গলায় বলল, নরেন, পুরুষত্ব যৌনতায় প্রকাশ পায় না। পুরুষত্ব প্রকাশ পায় ভালোবাসায়, চরিত্রে। যেই মুহূর্তে তুমি ওই শয়তানিকে ফিরিয়ে দিয়েছ, সেই মুহূর্তেই প্রমাণ হয়ে গেছে যে তুমি পুরুষ মানুষ। হ্যাঁ নরেন, এক আদর্শ পুরুষ, এক আদর্শ স্বামী। আমার তো তোমার জন্য গর্ব হচ্ছে নরেন। আর যেই শয়তানি তোমাকে ক্লিপ বলার সাহস পায়, তাকে বলে দাও তোমার স্ত্রী 2 মাসের গর্ভবতী। আমাদের সন্তান, তোমার সন্তান আমার গর্ভে বড় হচ্ছে নরেন। অন্তত তার জন্য, তার ভবিষ্যতের জন্য তোমাকে নিজেকে শক্ত করতেই হবে। হ্যাঁ, তোমাকে নিজেকে শক্ত করতেই হবে। নিজের ভিতর থেকে বের করে দাও ওই নোংরা মেয়েটাকে, বের করে দাও। পদ্মা আর কিছু বলতে পারল না। কান্নায় জড়িয়ে আসছিল তার গলা। ঠাকুরমশাইও চমকে গেছেন পদ্মার এই কথায়, কিন্তু মন্ত্রপাঠ তিনি থামাননি। লক্ষ্য করলেন নরেনের শরীরের কাঁপুনি আস্তে আস্তে কমে আসছে। আরও একাগ্র মনে মন্ত্রপাঠ চালালেন তিনি। তিনি জানেন মা ভবানীর এই মন্ত্রপাঠ চলাকালীন নরেনের কোনো শারীরিক ক্ষতি করতে পারবে না কর্ণপিশাচিনী। নরেন এবার ধীরে ধীরে চোখ খুলল। তার চোখের কালো মণি আবার ফিরে এসেছে। জল পড়ছে তার চোখ থেকে। এক দৃষ্টে সে চেয়ে আছে মেঝেতে বসে থাকা ক্রন্দনরতা পদ্মার দিকে। বুকের মধ্যে এক আগুন জ্বলে উঠল তার। নিজের স্ত্রীর জন্য, নিজের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই শয়তানিকে সরাতেই হবে, তাকে যেভাবেই হোক সরাতেই হবে। প্রায় দিন 10 আগের সেই মনোবল আবার যেন নিজের মধ্যে অনুভব করল নরেন। তার কানে অনবরত তখনও ফিসফিসানি চলছে, তবু তা যেন একটু ক্ষীণ শোনাচ্ছে। নিজের 2 কান সজোরে চেপে ধরল নরেন। তারপর সমস্ত শক্তি একত্রিত করে চিৎকার করে বলে উঠল, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার ভেতর থেকে। তোর ক্ষমতা নেই আমাকে বশ করার। বেরিয়ে যা পিশাচিনী। নরেনের চিৎকারে টেবিলে রাখা কেরোসিন ল্যাম্পটা ভেঙে খান খান হয়ে গেল। নরেন লুটিয়ে পড়ল মাটিতে। ভোরের আলো ফুটে আসছে। একটা হালকা হাওয়ায় ভরে উঠেছে হাসপাতালের ঘরটা।
পদ্মা নরেনের কাছে ছুটে এগিয়ে যেতে চাইল, কিন্তু ঠাকুরমশাই তাকে বাধা দিলেন। তাঁর হাতের ইশারা লক্ষ্য করে তাকিয়ে আতঙ্কে বুকটা হিম হয়ে গেল পদ্মার। নরেনের জ্ঞানহীন দেহটার পাশে দাঁড়িয়ে আছে এক কালো ছায়া মূর্তি। বুনো গন্ধটা যেন আরো কিছুটা বৃদ্ধি পেয়েছে ঘরে। ধীরে ধীরে মূর্তিটা স্পষ্ট হয়ে উঠল। ক্ষীণ আলোয় এখন দেখা যাচ্ছে তাকে। তার কালো শরীরটা ভাসছে হাওয়ায়। ঠোঁটের দুপাশ দিয়ে বেরিয়ে এসেছে দুটো সদন্ত। হাতের কালো বাঁকা নখ যেন অপেক্ষা করছে কখন বসবে শিকারের গলায়। মূর্তিটা একবার ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে গর্জন করতে করতে ছুটে গেল পদ্মার দিকে। ভয়ে চোখ বন্ধ করে নিল পদ্মা। কিন্তু পদ্মার শরীর স্পর্শ করার ঠিক আগের মুহূর্তেই এক অদৃশ্য বন্ধনে বাধা পেয়ে তার শরীরটা ছিটকে পড়ল কয়েক হাত দূরে। এইবার শোনা গেল ঠাকুরমশাইয়ের কণ্ঠ। শোন, এই মেয়ের শরীর বন্ধন করা আছে। তোর মতো অশুভ শক্তির ক্ষমতা নেই ওকে স্পর্শ করার। ফের যদি চেষ্টা করেছিস তো জ্বলে পুড়ে মরবি, এই বলে রাখলাম। নিশা এবার হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে এলো ঠাকুরমশাইয়ের দিকে। তারপর ফ্যাসফ্যাসে গলায় বলল, তুই কে? আমি ভূত, ভবিষ্যৎ, বর্তমান সবই দেখতে পারি। তাহলে তুই এখানে আজ আসবি, আমি কেন দেখতে পেলাম না? তারানাথ একটা অবজ্ঞার হাসি হেসে বললেন, আমি মা মহামায়ার ছেলেরে হতভাগী। তোদের অনেক ক্ষমতা থাকে, কিন্তু তোরা ভুলে যাস যে সবার উপরে মা আছেন। তিনি তোদের ভূত ভবিষ্যৎ দেখান। তার অনুমতি ছাড়া তোদের ক্ষমতা নেই ত্রিকাল দর্শনে। আর যেই ক্ষমতার জন্য এক সাধারণ মেয়েকে বিনা দোষে মরতে হবে, তুই ভাবলি কি করে মা সেই ক্ষমতা তোকে দেবেন? তাই আমি যে আজ এখানে আসবো তা তুই টেরও পাসনি। তুই এসেছিলি পদ্মাকে মারতে। আমি চাইলেই তোকে এখনই শেষ করতে পারি, কিন্তু তা আমি করব না। তোর বিচার মা করবেন। যা যা, তোকে ছেড়ে দিলাম। দূর হ সামনে থেকে, দূর হ। তারানাথের কথা শেষ হওয়ার সাথে সাথেই নিশার শরীরটা কালো গুঁড়ো হয়ে মিশে গেল বাতাসে। ঠাকুরমশাই পদ্মাকে বললেন, আর ভয় নেই মা, ওই রাক্ষসী দূর হয়েছে। ভোরের আলো ফুটে উঠেছে। দু একটা পাখির ডাক কানে আসছে এবার। পদ্মা ছুটে গেল নরেনের দিকে। মেডিকেল কলেজের ছাদে দাঁড়িয়ে একটা বিড়ি ধরালেন তারানাথ চক্রবর্তী। ছাদ থেকে এই ভোরের শহরটাকে বড় সুন্দর দেখাচ্ছে। মনে মনে একবার হাসলেন তিনি। কেউ জানল না এই শহরেই, এই হাসপাতালেই কত ভয়ঙ্কর এক কাণ্ড ঘটে গেছে কাল রাত্রে। বলা ভালো কয়েক ঘন্টা আগেই, যার একমাত্র সাক্ষী তিনি আর পল্লীগ্রামের এক কিশোরী। কেউ কখনো জানবেও না। হয়তো বিভূতি আর কিশোরীকে বললেও তারাও বিশ্বাস করবে না। তার বয়স হচ্ছে। নিজের চোখে কয়েক দশক ধরে পাল্টাতে দেখেছেন শহরটাকে, কিন্তু আজও অশুভ শক্তির কোপ পাল্টে যায়নি। তার ক্ষমতা কমে এসেছে, কিন্তু হয়তো মা মধুসুন্দরী দেবীর কৃপাতেই ঠিক সময়ে আবার সব শক্তি যেন কোথা থেকে ফিরে পান তিনি। যতদিন বেঁচে থাকবেন ততদিন মানুষের মঙ্গলের প্রচেষ্টা করে যাবেন, এই তাঁর ব্রত। কিন্তু অর্থাভাব, তার সাথে কিভাবে তিনি মোকাবিলা করবেন? আর কিভাবেই তাঁর প্রায় মেয়ের বয়সী এক মেয়ের থেকে দক্ষিণা চাইবেন? না, ওটি করা যাবে না। বেড়িটা ছুঁড়ে ফেলে তিনি নিচে নামার কথা ভেবেও একটু দাঁড়িয়ে গেলেন। না থাক, একটু পরেই যাবেন। নরেন প্রায় সুস্থ হয়েছে, তবে শরীর এখনো বেশ দুর্বল। ডাক্তারবাবুরা অবধি অবাক হয়ে গেছেন এক রাতের মধ্যে রোগীর এতটা পরিবর্তন দেখে। এখন পদ্মা আর নরেন নিজেদের মধ্যে কথা বলছে। ওদের জীবনে ওদের সবচেয়ে খুশির দিন আসতে চলেছে শীঘ্রই। এখন নিচে গেলে
ওরা তাঁকে নিয়েই ব্যস্ত হয়ে পড়বে। তার চেয়ে থাক, খানিক বাদেই যাবেন। ছাদে দাঁড়িয়ে তিনি পদ্মার কথা ভাবতে লাগলেন। গ্রামের মেয়ে, কিন্তু কি অসামান্য তার সাহস, কি পবিত্র তার ভালোবাসা। তিনি ভাবতেও পারেননি নিজের জীবনকে বাজি রেখে ওই ভয়ঙ্কর পিশাচিনীর সামনে দাঁড়িয়ে ওই মেয়ে স্বামীর হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারবে। সাক্ষাৎ শয়তানের কবল থেকে স্বামীকে বাঁচাতে এত কিছু করবে। কিন্তু এই মেয়ের বিপদ এখনো শেষ হয়নি, তা তিনি ভালো করেই জানেন। কাজ এখনো একটা বাকি আছে, কিন্তু উপায়? কর্ণপিশাচিনী যার সাথে আছে তাকে তো মারা এত সহজ নয়। যদি না পিশাচিনী নিজে তাকে হত্যা করে। কিন্তু হঠাৎ কেনই বা তাকে মারবে ওই পিশাচিনী? সে এখন কামের নেশায় পাগল হয়ে আছে। অশোককে মারতে সে এখনো বহুদিন সময় নেবে। তার মধ্যে অশোক আবার কোনো ফন্দি এঁটে পদ্মার ক্ষতি করার চেষ্টা করতেই পারে। এমন কোনো উপায় বার করতেই হবে যাতে পিশাচিনী ক্রুদ্ধ হয়ে হত্যা করে ওই পাপিষ্ঠকে। নিশা বুঝবে না যে অশোক তাকে প্রতারণা করছে। মায়ের সে ইচ্ছা নেই, থাকলে অনেক আগেই নিশা অশোকের প্রকৃত মতলব বুঝতে পারত। তাহলে কি চান মা? তারানাথ মনে মনে মাকে ডাকতে লাগলেন। হে মহামায়া, হে অসুর বিনাশিনী, পথ দেখাও মা, পথ দেখাও। কিছুক্ষণ ধ্যানস্থ থাকার পরই হঠাৎ চোখ খুললেন তিনি। পেয়েছেন উপায়, তিনি পেয়েছেন। কিন্তু পদ্মা কি রাজি হবে, বিশেষত তার এই অবস্থায়? ঠিক এমন সময়ই পদ্মা ছাদে এসে তাকে প্রণাম করল। বাবা, আপনি আমাদের জন্য যা করলেন তা আমি কোনোদিন ভুলতে পারবো না। আমার স্বামী যে আবার নতুন জীবন পেল আপনার জন্যে। ওঠো মা, ওঠো। আমি কিছুই করিনি, সবই মায়ের ইচ্ছা। কিন্তু মা পদ্মা, বিপদ যে এখনো শেষ হয়নি। পদ্মা ভয়ার্ত গলায় জিজ্ঞাসা করল, কেন বাবা? সেই পিশাচিনী কি আবার ফিরে আসবে? না মা, সে এখন দুর্বল হয়ে গেছে। নরেনের মনকে বশ করার ক্ষমতা তার এখন নেই। কিন্তু এখনো যে আসল শয়তানটা বাকি, সে যখন জানতে পারবে তার পরিকল্পনা সফল হয়নি, তখন কি আর সে বসে থাকবে? আবার নতুন চক্রান্ত করবে। ও অশোক, যার জন্য এত কষ্ট পাচ্ছি আমরা। না বাবা, ওকে আমি কিছুতেই ছাড়বো না। ফুঁসে উঠল পদ্মা। তারানাথ হেসে বললেন, শান্ত হও মা, শান্ত হও। তাকে বিনাশ করা এতটা সহজও নয়। ওই পিশাচিনী তাকে সব সময় রক্ষা করছে। ওই পিশাচিনীর হাতেই তাকে বধ করতে হবে, এ ভিন্ন আর উপায় নেই। কিন্তু সে কি করে সম্ভব বাবা? উপায় প্রথমে আমিও পাচ্ছিলাম না, তারপর মাই পথ দেখালেন। কিন্তু এখানে তোমার সাহায্য লাগবে। তোমার শরীরের ওপর দিয়ে ধকল যাবে। এই অবস্থায় তুমি কি পারবে মা? একটু চুপ থেকে পদ্মা বলল, আপনি বলুন বাবা, আমি সব করতে প্রস্তুত। তবে শোনো মা, তোমাকে আগেও বলেছি যে কোনো পিশাচিনী অন্য নারীর প্রেম নিজের সঙ্গীর ওপর সহ্য করতে পারে না। এখানে যদি ওই সাধকও উৎসুক হয়ে ওঠে, তবে তাকে স্বয়ং মহাকালও রক্ষা করতে পারবে না। তার মৃত্যু অবধারিত। পুরুষের হৃদয় জয় করার নারীর অসম্ভব এক ক্ষমতা আছে। তোমাকে অশোকের মন গলাতে হবে। একবার যদি ওই পিশাচিনীর সামনে অশোকের তোমার প্রতি আবার আবেগ জাগরিত হয়, তাহলে সে মরবে। চিরকালের জন্যে তার অশুভ ছায়া দূর হবে তোমার আর তোমার স্বামীর ওপর থেকে। বলো বলো মা, তুমি কি পারবে? ঠাকুরমশাইকে প্রণাম করে পদ্মা বলল, পারবো বাবা, ঠিক পারবো। আজ সব অন্যায় সুদে আসলে ফেরত পাবে অশোক।
তবে শোনো মা, তোমায় কি করতে হবে। ঠাকুরমশাই নিজের পরিকল্পনা জানালেন পদ্মাকে। তারপর বললেন, আমার বিশ্বাস ওই পাষণ্ড যদি তোমাকে সত্যিই ভালোবেসে থাকে, তাহলে আজ সে তোমার ফাঁদে পা দেবে। ভালোবাসা খারাপ নয়, কিন্তু সেই ভালোবাসা যখন তীব্র হলাহল ডেকে আনে, তখন তা নিবারণ করতেই হয়। চলো মা, এখন আর দেরি করা ঠিক হবে না। 7টা বাজতে যায়। এখন বেরিয়ে পড়লে আন্দাজ 12টা নাগাদ আমরা তোমাদের গ্রামে পৌঁছে যাব। আমার অনুমান সে তোমাদের গ্রামের শ্মশানেই ডেরা বেঁধে আছে। মায়ের কৃপা হলে তাকে আমার খুঁজতে বেশি সময় লাগবে না। কিন্তু বাবা, গ্রামের যদি কেউ কিছু জানতে পারে বা দেখতে পায়? চিন্তা করো না মা, আমিও গ্রামেরই ছেলে। আমিও গ্রামের অপবাদ সম্পর্কে ভালোভাবেই জানি। তুমি নিশ্চিন্ত থাকো, তেমন কিছু আমি হতে দেব না। তাছাড়া দুপুরে যদি পৌঁছাই, তখন আশা করি রাস্তাঘাটে বেশি লোকজন থাকবে না। এছাড়াও আরেকটা কারণেও দুপুরে পৌঁছাতে চাইছি। কেন বাবা? চিন্তিত মুখে তারানাথ বলল, যথা সময়ে বলবো মা। এখন চলো, হাতে একদম বেশি সময় নেই। প্রায় বেলা 10টা বাজার পরেও যখন নিশা এলো না, তখন অশোক একটু চিন্তিত হয়ে পড়ল। এর আগে বেশ কয়েকবার সে নিশাকে স্মরণ করেছে, কোনো পাত্তা পাওয়া যায়নি। তবে কিছুক্ষণের মধ্যেই মন থেকে চিন্তা ঝেড়ে ফেলল অশোক। সে নিশ্চিত নিশা কাল রাতে শেষ করে দিয়েছে নরেন আর পদ্মাকে। হয়তো সকাল বলে কাছে আসতে চাইছে না, এমনিতেই তো দিনের বেলা একটু কষ্ট হয় তার। তবে নিশা যে এর আগেও বেশ কয়েকবার দিনের বেলায় তার সামনে এসেছে, সেই ব্যাপারটা সে কিছুতেই মাথা থেকে নামাতে পারল না। মনটা অন্য দিকে ঘোরাতে শ্মশানের পড়ে থাকা কাঠ, চিতা, ভাঙা কলসি এসব দেখতে থাকলো অশোক। হঠাৎ সামনের শান বাঁধানো পুকুরটার দিকে চোখ পড়তে আজ অনেক দিন পর স্নান করতে ইচ্ছা হলো তার। আজ কতদিন হয়ে গেছে সে স্নান করেনি। গায়ে ছোপ পড়ে গেছে। ছেঁড়া গামছাটা নিয়ে আর 7-5 না ভেবে ঘাটের দিকে এগিয়ে গেল সে। এই পুকুরটার জল বড় ঠান্ডা। নামতেই শরীরটা জড়িয়ে গেল অশোকের। শ্মশানের সবাই এই পুকুরের জলই মরার চিতা নিভাতে ব্যবহার করে। গায়ে আঁজলা করে জল দিতে দিতে অশোক ভাবতে লাগলো, এবার এখান থেকে পাত্তাড়ি গুটিয়ে কামাখ্যা গিয়ে কোনো কাপালিকের কাছে নিশাকে দিয়ে আসতে হবে। তারপর কলকাতা গিয়ে একটা চাকরির চেষ্টা করতে হবে। সে পড়াশোনায় ভালো, চাকরি পেতে বিশেষ অসুবিধা হবে না। একবার বাড়িও যেতে হবে। আচ্ছা, মা বাবা এতদিন তার চিঠি পায়নি, কি বলা যায় তাদের? অশোক যখন এসব 7-5 ভাবছে, তখন কানের কাছে একটা ঠান্ডা বাতাস বয়ে যায়। সে টের পায় নেশা এসেছে। উত্তেজিত হয়ে অশোক জিজ্ঞাসা করে, নিশা এসেছো? এসেছি। এক ফিসফিসে কণ্ঠে উত্তর আসে তার কানে। আজ বড় নীরস শোনায় সেই কণ্ঠ। তবে তাতে বিশেষ গুরুত্ব না দিয়ে অশোক ফের প্রশ্ন করে, শেষ করেছো ওদের? না, করতে পারিনি। মানে কেন? অশোকের গলায় বিরক্তি ফুটে উঠল। বাধা পেয়েছি। বাধা পেয়েছো? তুমি মিথ্যা কথা বলছো। তোমাকে আবার কে আটকাবে? আমরা মিথ্যে বলি না। হ্যাঁ, সত্যি বলছো? কে বাধা দিল? কি হয়েছে? কোনো উত্তর এলো না। অশোক ফের প্রশ্ন করতে যাবে, এমন সময় নিশা বলল, একটা সত্যি কথা বলবে? হ্যাঁ বলো। পদ্মা তোমায় ভালোবাসে না তুমি ওকে ভালোবাসো? এক অপ্রকাশিত বেদনা যেন ফুটে ওঠে নিশার প্রশ্নের মধ্য দিয়ে। অশোকের মনটা একবার দুলে উঠল। এ এখন এসব প্রশ্ন করছে কেন? কি হয়েছে ওখানে? মনে মনে একবার চট করে পদ্মার বিয়ের দিনের দেখা করার কাহিনীটা ভেবে নিল অশোক।
তারপর জোর দিয়ে বলল, পদ্মা আমায় ভালোবাসে, আমি কেন বাঁচতে যাব? নিশা আর কোনো কথা বলল না। কিছুক্ষণ পর অশোক আবার কানে নিশার কণ্ঠ শুনতে পেল। ওরা আসছে। ওরা ওরা কারা? তোমার আর আমার শত্রু। প্রায় সঙ্গে সঙ্গে শেয়াল কাটার ঝোঁক সরিয়ে অশোকের সামনে এসে দাঁড়ালেন তারানাথ চক্রবর্তী এবং পদ্মা। পদ্মাকে দেখে যেন ভূত দেখার মতো চমকে উঠল অশোক। থতমত খেয়ে বলল, পদ্মা, তুমি এখানে? আর ইনি কে? পদ্মা বলল, খুব অবাক হচ্ছ না আমাকে দেখে? কি ভেবেছিলে তুমি হাসপাতালে মরে পড়ে থাকবো আমি? দেখো এনাকে, দেখো। ওনার জন্য আমার স্বামী এখনো পর্যন্ত প্রাণে বেঁচে আছে। তোমার পোষা ওই পিশাচিনি আমাদের কিচ্ছু ক্ষতি করতে পারেনি। আমতা আমতা করে অশোক বলল, এসব কি বলছো? আমি তো কিছুই। এই ন্যাকামি করো না তো অশোক, একদম ন্যাকামি করো না। আমার কিচ্ছু অজানা নেই। জি 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 জি, একদম নীচ তুমি, একদম নীচ। তোমার প্রেমের প্রস্তাব ফিরিয়েছিলাম বলে আমাদের মরতে চেয়েছিলে এইভাবে? জি, আমার ভাবতে ঘেন্না হচ্ছে। একদিন আমি তোমাকে আমার বন্ধু ভেবেছিলাম। অশোকের মাথায় সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। কিছুই সে বলতে পারছে না। কানে বাজছে একটা ফিসফিসে কণ্ঠ। ও কি বলছে সব? তুমি ওকে ভালোবাসো? অশোক যেন সেই কথাও শুনতে পাচ্ছে না। তারানাথ অশোকের ঠিক পিছন দিকে তাকিয়ে আছেন, যেন সেখানে কাউকে দেখতে পাচ্ছেন তিনি। পদ্মা আবার বলে চলল, তুমি আমাকে এই ভালোবাসো অশোক? ছি, ছি, এই তোমার ভালোবাসার নমুনা? এমন ভালোবাসা যে শেষে কিনা নিজের ভালোবাসাকে মেরে ফেলতে চাইলে। তুমি তো চিরকালের ভালো ছাত্র ছিলে অশোক, ভালো বংশের ছেলে। তুমি তো কলকাতায় গিয়ে আরো সুন্দরী গুণবতী মেয়েকে বিয়ে করতে পারতে। শেষে কিনা তান্ত্রিক হয়ে আমার জীবনটা শেষ করতে এলে। আর নিজেকে সামলাতে পারল না অশোক। পদ্মার কথা যেন তার এতদিনের সকল আক্ষেপ, কষ্টের বন্ধ দুয়ারকে খুলে দিল। কাঁদতে কাঁদতে অশোক বলল, আমায় ক্ষমা করে দাও পদ্মা। রাগে আমি অন্ধ হয়ে গেছিলাম। তার মানে তো এই নয় যে আমি তোমাকে ভালোবাসিনি। ভালোবেসেছি তোমায়, আজও বাসি, পরেও বাসবো। তোমাকেই পাবার জন্য তো এতদিন এই শ্মশানে আমি তন্ত্র সাধনা করছি। বুঝিনি যে আমার এই রাগ এত বড় একটা ঝড় ডেকে আনবে। আমি পাগল হয়ে গেছিলাম পদ্মা, আমাকে ক্ষমা করে দাও। অঝরে কাঁদতে লাগলো অশোক। হঠাৎ কিছুক্ষণের জন্য চুপ করে জোরে চেঁচিয়ে উঠল, হ্যাঁ হ্যাঁ, ওকে পাওয়ার জন্যই আমি তোকে ডেকেছিলাম। পদ্মা ভিন্ন আমি আর কাউকে ভালোবাসি না। যাতে তুই আমার কোনো ক্ষতি করতে না পারিস সেই জন্য আমি কালী সাধনা করে নিজের দেহকে সুরক্ষিত করে রেখেছিলাম। পদ্মাকে পাওয়ার জন্যই আমি এতদিন ধরে তোকে গিলিয়ে আসছি। তোর কাম লালসা মেটানোর জন্য নিজেকে সঁপে দিচ্ছি রোজ। তুই ভাবলি কি করে যে আমি মানুষ হয়ে তোর মতো একজন নোংরা পিশাচিনীকে ভালোবাসবো? অশোকের কথায় গম গম করতে লাগলো শূন্য শ্মশান। চারিদিকের বাতাসও যেন থমকে গেছে। অশোক পদ্মার দিকে তাকিয়ে বলল, আমাকে ক্ষমা করে দাও পদ্মা, ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা চাইছো? ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি অশোক। কিন্তু যে কষ্ট তুমি আমাকে দিয়েছো তা ভেবে আমি আর বাঁচতে চাই না। বাঁচার সব ইচ্ছে আমার এই কদিনে ফুরিয়ে গেছে গো। তুমি যে আবার এমন করবে না এ কথা ভুলেও বলো না, আর বললেও আমি বিশ্বাস করব না। কারণ তোমার মতো কাপুরুষকে বিশ্বাস করা যায় না। আমি 1.5 মাসের গর্ভবতী অশোক।
আজ তোমার সামনেই এই পুকুরে আমি আমার বাচ্চা সবে ডুবে মরবো। তখন না হয় যত ইচ্ছা ভালোবেসো আমাকে। না 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 পদ্মা, এমন কাজ করো না তুমি, ক্ষমা চাইছি আমি। চিৎকার করে উঠল অশোক। তারপর তারানাথের দিকে চেয়ে বলল, আপনি ওকে থামান, ওকে থামান আপনি। তারানাথ নির্বিকার রইলেন। পদ্মা দৃঢ় পদক্ষেপে কাঁদতে কাঁদতে এগিয়ে গেল পুকুরের দিকে। তারপর সোজা ঝাঁপ দিল জলে। না পদ্মা, না! একটা তীব্র চিৎকার করে সেদিকে এগিয়ে যাওয়ার জন্য একটা ডুব দিল অশোক। ভুলে গেল অনেকদিন আগে এক ছোট্ট কুটিরে একজন গাঁজা সেবন করতে করতে বলেছিলেন, সিদ্ধি লাভ করার পর আর কোনোদিন পুকুরে ডুব দিয়ে স্নান করবি না, কোনোদিন না। ডুব দিলে সে তোকে আর জলের ওপর মাথা তুলতে দেবে না, ডুবিয়ে মারবে। সঙ্গে সঙ্গে একটা কালো দীর্ঘ নখরযুক্ত হাত পিছন থেকে তার ঘাড় চেপে ধরলো জলে। অশোক ছটফট করতে লাগলো, জোরে হাত পা ছুঁড়তে লাগলো। ততক্ষণে পদ্মা ভেসে উঠেছে জলে। তারানাথ হাত বাড়িয়ে তুলে নিলেন ওকে। অশোকের ছটপটানি আরো বাড়ছে, প্রবল ঢেউ উঠেছে জলে। পদ্মা সভয়ে তাকিয়ে দেখছে বাতাস থেকে এক কালো শীর্ণ হাত বেরিয়ে জলে অশোকের ঘাড় চেপে ধরেছে। কোনোভাবেই নিজেকে সামলাতে পারছে না অশোক। এভাবে কিছুক্ষণ চলার পর এক সময় একেবারে থেমে গেল অশোকের ছটপটানি। তারানাথ তখন ঝোলা থেকে একটা লাল জবা ফুল বার করে মন্ত্র পড়ে ছুঁড়ে দিলেন সেই কালো হাতের দিকে। তারপর চেঁচিয়ে বললেন, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। যা যা, মুক্ত তুই, চলে যা। ওম শান্তি শান্তি শান্তি। পদ্মা অবাক হয়ে দেখল কালো হাতটা ধীরে ধীরে কালো ধোঁয়া হয়ে আকাশের পানে মিলিয়ে গেল। পুকুরে অশোকের হাত পা ছড়ানো মৃতদেহটা ভাসতে লাগলো শুধু। পদ্মা তারানাথকে বলল, কর্ণপিশাচিনীকে মুক্তি দিলেন ঠাকুর মশাই? ও তো নিজে তোমার ক্ষতি করতে আসেনি মা, ওই পাপী ওকে ডেকে এনেছিল। ও যা করেছে সব ওরই নির্দেশে। পাপীর নাশ করে ও পুণ্যই করে ফেলেছিল, তাই মুক্তি ওর প্রাপ্য ছিল। পথে আস্তে আস্তে পদ্মা তারানাথকে জিজ্ঞাসা করল, আপনি জানতেন না যে অশোক আজ স্নান করবে? তারানাথ এসে বললেন, না মা, শুধু আন্দাজ করেছিলাম। আমাদের মন খুশি থাকলে আমরা পরিষ্কার থাকি। অশোকও নিশ্চিত তাই করতে চাইবে, তাই দুপুরের ভেতরে আসতে চাইছিলাম। অশোক তোমাকে বাঁচাতে যখন জলে ডুব দিল, তখন ওই পিশাচিনীর আর সন্দেহ রইল না যে অশোকও ভালোবাসে তোমায়। অশোক মাথা ডোবাতেই ক্রোধের বশে হত্যা করল তাকে। আচ্ছা ঠাকুর মশাই, নিশাকে সত্যিই ভালোবাসত অশোককে? ভালোবাসতো নাকি সবটাই কাম লালসা তা বলতে পারবো না মা। এরা সব নিম্ন স্তরের জীব, কোনটা ভালোবাসা আর কোনটা ভান তা বলা শক্ত। তবে এটুকু বলতে পারি, আমার মনে হয় কোনো জন্মেও নিশ্চয়ই ভালোবাসার কাঙাল ছিল। পিশাচিনীর মধ্যে এতটা টান আমি আগে কখনো দেখিনি। যাই হোক, ওর মুক্তিটা প্রাপ্য ছিল। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওর পরজন্ম শুভ হোক। পদ্মা আর কোনো প্রশ্ন করল না। কিছুক্ষণ পর তারানাথ বললেন, মা, তুমি এখনই আমার সাথে কলকাতায় ফিরে চলো। এখনই গ্রামে অশোকের মৃতদেহ নিয়ে তুমুল জল্পনা কল্পনা শুরু হবে। আমি চাই না তুমি ওসবের ভেতরে পড়ো। পরে কখনো এসে বাপের বাড়ির সাথে দেখা করো। বিকেল হয়ে আসছে, এখনই আমরা গেলে রাতের মধ্যে পৌঁছে যাব কলকাতায়। যা বলবেন বাবা। আসুন, এই রাস্তা দিয়ে আসুন, তাহলে তাড়াতাড়ি স্টেশন পৌঁছে যাওয়া যাবে, আর ওখানে লোকও থাকবে না। তাই চলো মা।
ট্রেনে বসে পদ্মা ঠাকুরমশাইকে বলল, বাবা, একটা ছোট মুখে বড় কথা বলবো, মাফ করবেন। আসলে আপনি যদি আপনার দক্ষিণাটা একটু বলতেন। তারানাথ হাসি মুখে পদ্মার মাথায় একটা হাত রেখে বললেন, মা, না তুমি আমার মেয়েরই বয়সী, আমি তোমার থেকে কিছুই নিতে পারবো না। ধরে নাও তোমার এই হাসিটাই আমার দক্ষিণা। তুমি স্বামীকে নিয়ে সুখে থাকো, তোমার যেই সন্তান আসছে সে ভালো থাকুক, এটাই আমার সব থেকে বড় পাওনা। পদ্মা এরপর অনেকবার ঠাকুরমশাইকে দক্ষিণার জন্য জোরাজুরি করলেও তিনি কিছুতেই নিলেন না। পদ্মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে নরেনকে আশীর্বাদ করে ফিরে এলেন মঠ লেনে নিজের বাসায়। দিন ৫-৬ পেরিয়ে গেছে। দৈনিক সংবাদপত্রে নিখোঁজ অশোকের পুকুরে ডুবে রহস্য মৃত্যুর খবরটা বেরিয়েছিল। তারানা তো পড়েছিলেন খবরটা। কিশোরী আর বিভূতিও এই নিয়ে একবার কথা তুলেছিল। তিনি শুধু বলেছিলেন, এমন কত মৃত্যুই তো হয়, হয়তো পাগল টাগল হয়ে গিয়েছিল ছোকরা। জেনে বুঝেই কর্ণপিশাচিনীর কথাটা চেপে গিয়েছিলেন। চাননি এক গ্রাম্য মেয়ের খবরটা ৫ কান হোক। প্রায় ১ মাস পর সকালবেলা বৈঠকখানায় বসে তামাক খাচ্ছেন তারানাথ তান্ত্রিক, আর ভাবছেন এবার একবার মহাজনের কাছে যেতে হবে কিনা। আর পারা যাচ্ছে না। তার ব্যবসায় চরম মন্দা দেখা দিয়েছে। শেষ কবে হাত দেখাতে কেউ এসেছিল তিনি মনেও করতে পারেন না। ঠিক এমন সময় দরজায় কড়া নাড়ার আওয়াজ শুনে তিনি দৌড় খুলে চমকে গেলেন। দৌড়ের ওপারে নরেন আর পদ্মা দাঁড়িয়ে। তারা প্রণাম করল তাঁকে। তিনি ঘরে নিয়ে গেলেন তাদের। জিজ্ঞাসা করলেন, কিছু হয়েছে নাকি আবার? পদ্মা হেসে বলল, না বাবা, সব ঠিক আছে। আপনার জন্য যে ও নতুন জীবন পেয়েছে, আমরা শুধু আপনাকে একবার প্রণাম করতে এলাম। আরে এ আর কি, সবই মায়ের ইচ্ছা, বুঝলে তো। আমরা তো শুধু নিমিত্ত মাত্র। এমন সময় নরেনের ইশারায় 4 জন কুলি 4টে বড় বড় বস্তা নিয়ে ঢুকলো ঘরে। তার পিছনে হাতে বড় বড় 2টো কুঁজো নিয়ে হাসি মুখে ঢুকলো চণ্ডীদা। তারানাথ অবাক হয়ে বললেন, আরে এসব কি? নরেন হাত জোর করে বলল, ঠাকুর মশাই, দক্ষিণা নিলেন না, এই সামান্য চাল আর ঘি নিন, আমরা কৃতার্থ হব। না 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 নরেন, এ আমি নিতে পারবো না। পদ্মা এবার উঠে হাত জোর করে বলল, বাবা, আপনিই তো বলেছিলেন আপনি আমাকে আপনার মেয়ের মতো ভাবেন। তাহলে ভাবুন না, মেয়ের বাড়িতে নতুন ধান হয়েছে, সেটাই দিয়ে যাচ্ছে তার বাবাকে। আর গোয়ালের গাভীর দুধ থেকে তৈরি একটুখানি খাঁটি ঘি তার বোনের জন্য দিয়ে যাচ্ছে। এইটা ভেবেও কি আপনি নিতে পারবেন না বাবা? না নিলে কিন্তু খুব কষ্ট পাবো। পদ্মার গলায় অভিমান ভেসে এলো। তারানাথ হাসি মুখে বললেন, কি বলি বলো তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিলাম। তবে আজ আমার বাড়িতে 2টি শাক ভাত খেয়ে যাও। আমি ভেতরে বাড়িতে বলে আসছি, একটু বসো খালি। ঠাকুরমশাই ভেতর বাড়িতে বলতে ছুটলেন। একটু আবডালে এসে দেখে নিলেন নরেন আর পদ্মা তাঁকে দেখতে পাচ্ছে কিনা। না, পাচ্ছে না। তিনি 2 হাত জোর করে একটা প্রণাম করলেন মা মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে। তার 2 চোখ জলে ভেসে যাচ্ছে। মা বলেছিলেন জীবনে কোনোদিন তার ভাত কাপড়ের অভাব হবে না। আজ কতদিন হয়ে গেল, মা আজও তার কথা রেখেছেন। শুনছিলেন ইমন কল্যাণ মিত্রের কলমে তারানাথ ও কর্ণগ্রাস। বিভিন্ন চরিত্রে অমিত, অয়ন্তিকা, জ্যোতির্ময়, সুজন, সোমা, সৌরভ, প্রণীত,
এবং রিতম। সমগ্র গল্পটির কণ্ঠ অভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই গল্প শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টসে জানাতে ভুলবেন না। আগামী সপ্তাহে আবারও তারানাথ তান্ত্রিকের একটি রোমাঞ্চকর কাহিনী নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।